শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেফতার, তাদেরকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ বাইজি, যুক্ত হচ্ছি ঢাকা থেকে। যে বা যারা আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদের সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, স্বাগত। ইরান যুদ্ধের আজকের নবম দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এবং সেগুলোর বিশ্লেষণ সম্পর্কে আমরা আজকের এই আয়োজন। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। তার মধ্যে হতে গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নিযুক্ত হয়েছেন প্রয়াত ধর্মীয় নেতা আলী খামেনির পুত্র সৈয়দ মুজতাবা খামেনি, এবং ইরানের হাতে দুইজন মার্কিন সৈনিক এখন বন্দী হয়েছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের সহযোগিতা নেবে। তেল আবিবে হিট করছে আবারও ইরানের ক্লাস্টার বোমা। আরও একটি ভয়ানক খবর হচ্ছে ইরানের ইউরেনিয়াম হরণ করার জন্য স্পেশাল ফোর্স পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তার সাথে যারা আমরা বাংলাদেশে আছি তাদের আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আজকে শহীদ ওসমান হাদি ওনার যেই হত্যাকারী তাদেরকে ভারতে পশ্চিমবঙ্গে ধরা হয়েছে, এবং আমাদের কাছে যতটুকু আপডেট এসেছে তার মধ্যে থেকে বলতে পারছি তাদেরকে 14 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদ ওসমান হাদির হত্যার এই বিচার খুব দ্রুত সম্পন্ন হবে, এবং আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানটি শহীদ ওসমান হাদির জন্য উৎসর্গ করব। এখন আমরা আমাদের মূল পর্বে প্রথমে যে বিষয়টা আলোচনা করব, ইউরেনিয়াম নিতে যুক্তরাষ্ট্র ইরানে কোন ধরনের স্পেশাল ফোর্স পাঠাতে পারে। আসলে এই যুদ্ধের মূল ঘটনাটাই হচ্ছে ইরানের পারমাণবিক শক্তি অর্জনকে কিভাবে বাধা দেওয়া যায়। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ইরান এই মধ্যপ্রাচ্যে একটা পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র হোক, কিংবা ইসরায়েল কিংবা আমেরিকার মতো কোনো শক্তিশালী রাষ্ট্রের পরাশক্তিদের যাতে তারা যেন কোনো ধরনের হুমকি হতে না পারে, বিশেষত তাদের কাছে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। এতদিন পর্যন্ত তারা যে যুদ্ধটা চালিয়ে গিয়েছে তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে পরমাণু অস্ত্র যাতে তারা বাধা দিতে পারে। আর এই অনুযায়ী আজকে তাদের নতুন প্ল্যান এসেছে যে তারা এখন ইরানের ভূগর্ভস্থ যে সমস্ত বাংকারে তারা এই ইউরেনিয়ামগুলো সমৃদ্ধ করেছে, সেটা প্রায় 60% সমৃদ্ধ 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যদি এটা 90% সমৃদ্ধ করা যায় তখন এর মাধ্যমে 11টা পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে, যা ইসরায়েল এবং আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। এই জন্য ট্রাম্প প্রশাসন এখন ইউরেনিয়াম জব্দ করার জন্য ইরানে স্পেশাল ফোর্স পাঠাতে যাচ্ছে। এই ফোর্সের দুইটা কাজ হইতে পারে, হয় তারা ইউরেনিয়ামটাকে ইরান থেকে সরাসরি নিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অথবা তারা যদি ফিরে আসতে না পারে কিছু বিজ্ঞানী পাঠাবে যারা কিনা এই ইউরেনিয়ামের কার্যক্রমটা নষ্ট করে দিতে পারে, এরকম কিছু পদার্থ সেখানে মিশ্রণ করে দিয়ে আসবে। এটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ একটি ষড়যন্ত্র। তাছাড়া গতকালকে আমরা বলেছিলাম যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরানের পরবর্তী ধর্মীয় নেতা নির্বাচনে সরাসরি ট্রাম্প যেন হস্তক্ষেপ করতে পারে, কিন্তু তারা ইরান এই পদক্ষেপ মেনে নিবে না। ইরান তাদের এই ট্রাম্পকে অংশগ্রহণ না করেই তাদের নতুন ধর্মীয় নেতা নিযুক্ত করেছেন সৈয়দ মুজতাবা খামেনিকে, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। অনেকেই জানতে চেয়েছেন মুজতাবা খামেনি সম্পর্কে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র, জন্মগ্রহণ করেছেন 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের খুবই প্রসিদ্ধ একটা নগরী, ধর্মীয় নগরী মাশহাদে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি পড়াশোনা গ্রহণ করেছেন কুম শহরে। কুম শহর ইরানের অনেক খুব ধর্মীয় গুরুত্বপূর্ণ একটা স্থান, এবং সেখান থেকে অনেক বড় বড় ইমাম এবং বড় বড় আয়াতুল্লাহরা উঠে এসেছেন। উনি ফিকহ শাস্ত্রে বেশ গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, এবং ওনার যদিও এতদিন পর্যন্ত কোনো সরকারি দায়িত্ব গ্রহণ করেন নাই, এখনই কিন্তু মুজতাবা খামেনি এই সময়ের অবস্থাতে দেশের সর্বোচ্চ দায়িত্ব, সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব তিনি গ্রহণ করতে যাচ্ছেন, এবং ইরানের জাতি তার প্রতি আস্থা রেখে। কিন্তু ইরান সরাসরি অফিসিয়াল বিবৃতি দেয় নাই, এই কারণে যে ইরান যদি সরাসরি অফিসিয়াল বিবৃতি দেয় তাহলে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল সেখানে আক্রমণ করতে পারে, তাকে হত্যা করতে পারে। অবশ্যই ইতিমধ্যে তাকে হত্যা করার একটা প্রচেষ্টা সেখানে চালানো হয়েছে, যদিও তিনি তাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে। তিনি এখন সুস্থ আছেন, হালকা কিছু আঘাত রয়েছে, তবে আমরা আশা করব যে তিনি খুব দ্রুতই ব্যবস্থাটা সারিয়ে উঠবেন, এবং তিনি খুব সুন্দরভাবে, যথেষ্ট সুন্দরভাবে তিনি তার যুদ্ধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে ইরান জানিয়েছে তারা এখন পর্যন্ত 6 মাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাখে। সুতরাং ইরানের সরকার
এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি দুটোই এখন তাদের নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান গতকাল বলেছিল যে তারা আর কোনো মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করবে না, তবে আমরা আজকে একটি খবর পেয়েছি যে বাহরাইনে ইরান আক্রমণ করেছে একটি পানি শোধনাগারে, অর্থাৎ মরুভূমির অঞ্চলের পানিগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের পানিগুলো যেহেতু সমুদ্রের সাথে মিশে আছে, সেখানে পানির অভাব রয়েছে, আর সর্বত এই সমুদ্রের পানিতে লবণাক্ত, এই পানিগুলোকে তারা রিফাইন করে মিষ্টা পানিতে পরিণত করে তারা সেগুলোকে পান করে। কিন্তু এই সকল পানি শোধনাগারে আজকে ইরান আক্রমণ করেছে বাহরাইনে। আর আপনারা জেনে খুব অবাক হবেন যে মধ্যপ্রাচ্যের পানি শোধনাগারে যদি আক্রমণ করা যায় যথাযথভাবে, তাহলে কিন্তু এই যুদ্ধ আরো তেলে আক্রমণ করে যতটুকু সফলতা না আসবে, পানি শোধনাগারে আক্রমণ করে তার চেয়ে বেশি আসবে। কেননা মধ্যপ্রাচ্যের কাতার যেই দেশের প্রায় 100% নির্ভর করে এই পানি শোধনাগার তাদের মিঠা পানির জন্য, আবার কুয়েত এবং বাহরাইন 90%-এর মতো নির্ভর করে মিঠা পানির জন্য এই পানি শোধনাগার ক্ষেত্রগুলোতে। তেমনইভাবে ওমান 86%, সৌদি আরব 10%, অর্থাৎ তাদের পানির এই শোধনাগার যদি আক্রমণ করা যায়, এইটা তাদের রুজিতে আক্রমণ করার মতো, তাদের জীবনে আক্রমণ করার মতো। এইটা এই যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারে। তাছাড়া আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে আলী লারিজানি সম্ভবত উনি এই কথাটা বলেছেন যে ইরানের হাতে বর্তমানে মার্কিন সেনারা বন্দী আছেন। যদিও ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন সরকার এই জিনিসটাকে অস্বীকার করছেন যে ইরানের হাতে কোনো মার্কিন সেনা বন্দী নেই, কিন্তু ইরান বলছে না, তাদের কাছে সম্ভবত দুইজন মার্কিন সেনা বন্দী আছে। ট্রাম্প বলেছে যে মানে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সৈন্য মারা গেছে, কিন্তু বন্দী এই ব্যাপারে তারা কোনো তথ্য দিতে চাচ্ছে না। আজ যুদ্ধের 9ম দিন আমরা নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানতে পেরেছে যে এই যুদ্ধে এক সপ্তাহে খরচ হচ্ছে 6 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এই যুদ্ধটা যদি আরো দীর্ঘ হয় তাহলে আমেরিকার অর্থনীতিতে কি বিশাল বড় প্রভাব ফেলবে তা কিন্তু এই 9 দিনের আক্রমণই বুঝে যাচ্ছে। আর এদিকে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা এই যুদ্ধটা কতদিন চালিয়ে যাবেন, তখন সে বলছে যে এই যুদ্ধ যতদিন চলতে পারে, অনেকদিন, অর্থাৎ এই যুদ্ধটি বেশ কিছুদিন চলার সম্ভাবনা রয়েছে। গত রাতে ট্রাম্প জানিয়েছিল যে ইরানের উপর খুব ভয়াবহ আক্রমণ হবে। অবশ্যই আপনারা হয়তো ভিডিও ফুটেজগুলো দেখেছেন, না দেখলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন, আমরা সেগুলো শর্টস আকারে ছেড়েছি। আর আজকে ইরান বিকাল থেকেই আক্রমণ করা শুরু করেছে, ইসরায়েলের দিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে, এবং কি আজকের আক্রমণ হবে ক্লাস্টার বোমার মাধ্যমে। অবশ্যই ইতিমধ্যে সম্ভবত একটি ক্লাস্টার বোমা সেখানে নিক্ষেপ করাও হয়েছে, এবং সন্দেহভাজন সেই ক্লাস্টার বোমার আঘাতে 6 জন আহত এবং একজন গুরুতর আহত হওয়ার সংবাদ ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। যদিও একটা সংবাদ এসেছে যে এখন থেকে জেলেনস্কির দেশ ইউক্রেন ইরানের ড্রোন মোকাবেলায় মধ্যপ্রাচ্যে সহযোগিতা করতে পারে, তবে এই সংবাদটি কতটুকু সত্য তা নিয়ে বেশ মন্তব্য রয়েছে। যেরকম কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসলো ইউক্রেনের মার্কিন বাহিনীকে ইরানি ড্রোন মোকাবেলায় কোনো সাহায্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন সামরিক বিশ্লেষক ইভান কোনোভালোট। অবশ্য এই সাহায্য চাওয়াটাও ট্রাম্প কিংবা আমেরিকার জন্য খুব লজ্জাজনক, কারণ ট্রাম্প এমন একটা দেশ যারা কিনা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু জেলেনস্কির দেশ ইউক্রেন যারা কিনা প্রায় 2-2.5 বছর ধরে যুদ্ধে নিয়োজিত, যুদ্ধে তাদের তছনছ অবস্থা, এরকম একটা দেশের কাছ থেকে যদি সাহায্য চায়, এটা একটা সুপার পাওয়ারের জন্য বেশ লজ্জাকর। অবশ্য সে এখন এটা একটা বড় ধরনের প্রশ্নবিদ্ধ, আমেরিকা কি এখন আর সুপার পাওয়ার হওয়ার মতো ক্ষমতায় আছে কিনা। বিশ্লেষক আরো বলেছেন যে আমেরিকার এখন উচিত যে তারা এখন সর্বদা অজেয়, পৃথিবীতে তাদেরকে কেউ প্রতিরোধ করার মতো সাহস করবে না, এই ভ্রম ধারণা তাদের এখন ত্যাগ করতে হবে, আর না হয় তাদেরকে আরো পদে পদে এরকম লজ্জা এবং অপমানের মুখোমুখি হতে হবে। তাছাড়া আজকের আমরা লাস্ট একটা খবর দিয়ে যাব যে ট্রাম্প একটা হাস্যকর একটি বার্তা দিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, আর না হয় প্রতি 10 বছর পর আমরা আমাদের যাতে ফিরে আসতে না হয়, অর্থাৎ প্রতি 10 বছর পর যাতে তাদের আক্রমণ করতে না হয়, অর্থাৎ ইরানে যাতে একটা স্থিতিশীলতা থাকে, তার জন্য ইরানের বর্তমান যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হবে তাকে
ট্রাম্পের কাছ থেকে কিংবা আমেরিকার কাছ থেকে অনুমোদন নিতে হবে। এই ব্যাপারটা কতটা হাস্যকর হয়ে এলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।